গাজায় অনাহারে এক শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে আর গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় প্রাণ গেছে আরও অন্তত 116 জনের। আর সিরিয়ার দ্রুজ বেদুইনদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে 940 জনে পৌঁছেছে। এদিকে ইরানে বাস উল্টে অন্তত 21 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও 34 জন। অন্যদিকে ভিয়েতনামে নৌকাডুবে অন্তত 38 জনের মৃত্যু হয়েছে। ওদিকে আবার প্রবল শক্তিতে হংকংয়ের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন উইফা। জানাবো রাশিয়াকে যুদ্ধবিরতি আলোচনার প্রস্তাব দিয়েছে ইউক্রেন, সেই খবরটিও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বজগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। গাজায় অনাহারে 35 দিনের এক শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলি অবরোধে উপত্যকাটির মানবিক সংকট তীব্র হতে থাকলেও থামছে না ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা। রাফার ত্রাণ বিতরণ কেন্দ্রে শনিবার ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 38 জন। এ নিয়ে গাজা জুড়ে 24 ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর চালানো তাণ্ডবে প্রাণ হারিয়েছেন 116 ফিলিস্তিনি। এদিকে অব্যাহত হামলার মধ্যেই গাজায় প্রথমবারের মতো পরীক্ষায় বসেছে শিক্ষার্থীরা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। গাজায় আবারও একদিনে হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আর এমন ভয়াবহ যুদ্ধাবস্থায়ও এবার থেমে থাকেনি মাধ্যমিক সমাপনী পরীক্ষা। শনিবার থেকে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছেন 1,500 ফিলিস্তিনি শিক্ষার্থী। 2023 সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা শুরুর পর প্রথমবার কোনো সরকারি পরীক্ষার আয়োজন হচ্ছে উপত্যকাটিতে, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখছে গাজার শিক্ষার্থীরা। এদিন তীব্র অনাহারে গাজায় মৃত্যু হয়েছে 2 ফিলিস্তিনির, যার মধ্যে রয়েছে মাত্র 35 দিন বয়সী এক শিশুও। এছাড়া যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির 17,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে সেখানকার হাসপাতালগুলোর জরুরি বিভাগ রোগীতে পরিপূর্ণ হয়ে গেছে, তিল ধারণ ক্ষমতা নেই কোথাও। গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে আবারও সতর্ক করেছে জাতিসংঘ। এমন মানবেতর পরিস্থিতিতেও ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের বর্বর হামলা থেমে নেই। শনিবারও দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাহ এলাকায় ত্রাণ নিতে যাওয়া বহু ফিলিস্তিনিকে হত্যা করে তারা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এরই মধ্যে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ গাজায় ইসরায়েলের বর্বর হামলার তীব্র সমালোচনা করে এসব ঘটনা আর গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছেন। এছাড়া ফিলিস্তিনিদের জন্য তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বার্লিন তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য চাপ দিয়ে যাচ্ছে। শুরু থেকেই প্রয়োজনীয় আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে গাজার বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করে আসছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র জার্মানি। এবারই প্রথম তাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনা করতে দেখা গেল। একই দিন গাজায় হামলা বন্ধ করে হামাসের কাছে থাকা সব জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ করেন জিম্মিদের স্বজনরা। এদিন তেল আবিবের মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নিয়ে নেতানিয়াহুকে দ্রুত একটি চুক্তি করার দাবি তোলেন তারা। এর আগে হামাস জানায় গাজায় যুদ্ধ বন্ধের প্রস্তাবে তোলা সবশেষ চুক্তিটিও প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। সৃষ্টি ঘটক, 71। লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে 50 জনেরও বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিক্ষোভ চলাকালে ফিলিস্তিনপন্থীরা ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেয়, যা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। অন্যদিকে একই সময়ে ইসরায়েলপন্থী পাল্টা বিক্ষোভকারীরা হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীর উদ্দেশ্যে ফিলিস্তিনে জেনোসাইড হচ্ছে না বলে স্লোগান দেয়। সম্প্রতি প্যালেস্টাইন অ্যাকশন নামে একটি সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্য জুড়ে বিক্ষোভ হচ্ছে। ম্যানচেস্টার, এডিনবার্গ, ব্রিস্টল, ট্রুরো এবং লন্ডনে ডিফেন্ড আওয়ার জুরিস নামক একটি সংগঠনের সমন্বয়ে বিক্ষোভ হচ্ছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েদা প্রদেশে দ্রুজ যোদ্ধা এবং সুন্নি বেদুইন উপজাতিদের মধ্যে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে 940 জনে পৌঁছেছে। শনিবার যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। যদিও এই সাম্প্রদায়িক সংঘাতের অবসানে সুয়েদার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সিরিয়া সরকার। এখন সুয়েদা থেকে বেদুইন যোদ্ধাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তারা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। সিরিয়ার দ্রুজ প্রধান শহর সুয়েদা থেকে বেদুইন যোদ্ধাদের সরিয়ে দিয়েছে দেশটির সরকার। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শহরের মহল্লাগুলোতে সংঘর্ষ বন্ধ করা হয়েছে। শনিবার দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারার যুদ্ধবিরতি কার্যকর করার নির্দেশ দেওয়ার পর অঞ্চলটি থেকে নিরাপত্তা বাহিনীকেও সরিয়ে দেওয়া হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি আলাদা চুক্তি হয়। এই চুক্তির উদ্দেশ্য ছিল সংঘর্ষে ইসরায়েলের সামরিক হস্তক্ষেপ এড়ানো। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ সংঘর্ষে অন্তত 260 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1700 জন। তবে অন্যান্য সূত্র বলছে হতাহতের সংখ্যা 900 ছাড়িয়ে গেছে। সংঘাতের জেরে 87,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এরই মধ্যে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি অভিযোগ করেন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট শারা জিহাদিবাদী গোষ্ঠীগুলোকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করছেন এবং ভবিষ্যতে সেগুলো ইসরায়েলের বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন। এদিকে সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের সমর্থনে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে বিক্ষোভ করেছেন সেখানে বসবাসকারী দ্রুজ গোষ্ঠীর সদস্যরা। শনিবার সিরিয়া ইসরায়েল সীমান্তে জড়ো হয়ে তারা এর প্রতিবাদ জানান। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে আঞ্চলিক সংঘাতের মুখে সিরিয়া থেকে বহু বাসিন্দা সীমান্ত পার হয়ে ইসরায়েলে প্রবেশ করছে। এ অবস্থায় সীমান্তে প্রাচীর দেয়া সহ যাবতীয় নিরাপত্তা জোরদার করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। এর আগে গত সপ্তাহে একটি মহাসড়কে এক দ্রুজ ট্রাক চালক অপহরণের ঘটনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এর জেরে পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে যোদ্ধারা সুয়েইদায় এসে বেদুইন সম্প্রদায়ের পক্ষে যোগ দেয়। এই সংঘর্ষে সিরিয়ার সরকারি বাহিনীও জড়িয়ে পড়ে। গত বুধবার এ সংঘাতে ইসরায়েল হস্তক্ষেপ করে। তারা সুয়েদা ও সিরিয়ার রাজধানী দামেস্কে ব্যাপক বিমান হামলা চালায়। ইসরায়েল দাবি করে তারা দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করার জন্য এ পদক্ষেপ নিয়েছে, কারণ সংখ্যালঘু এ গোষ্ঠীর নেতারা সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। সৃষ্টি ঘটক, ৭১। ইরান এবার আগের চেয়ে ভিন্নভাবে আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আইএসের প্রতিবেদন দেশটিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় বড় ভূমিকা রেখেছে। বুধবার চায়না গ্লোবাল টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যদি ওয়াশিংটন সামরিক পথ ছেড়ে ইরানের ক্ষয়ক্ষতি পূরণে প্রস্তুত থাকে তাহলে ইরান আবারও আলোচনায় ফিরতে রাজি। শুধু রাজনৈতিক সদিচ্ছা থাকলেই সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি। ইরানের দক্ষিণাঞ্চলে দূরপাল্লার একটি বাস উল্টে অন্তত 21 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 34 জন। কাভার নামের একটি শহরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে, যা রাজধানী তেহরান থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে অবস্থিত। তবে দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ইরানের সংবাদ মাধ্যমে একটি পাহাড়ি রাস্তার পাশে উল্টে পড়ে থাকা বাসের ছবি এরই মধ্যে প্রকাশিত হয়েছে। ভিয়েতনামের পর্যটন কেন্দ্র হা লং বেতে পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত 38 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অনেকেই। শনিবার বিকেলে বজ্রবৃষ্টির মধ্যে তীব্র বাতাসে নৌকাটি উল্টে যায়। ভিয়েতনামের সংবাদপত্র ভিএন এক্সপ্রেস জানিয়েছে, নৌকাটি 53 জন যাত্রী নিয়ে ডুবে যায়। এর মধ্যে 48 জন যাত্রী এবং 5 জন ক্রু ছিলেন। তারা সবাই ভিয়েতনামী। 11 জনকে জীবিত এবং 34 জনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে। প্রবল বাতাসের শক্তি নিয়ে হংকংয়ের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন উইফা। প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘন্টায় 167 কিলোমিটারে বেশি একটানা বাতাসের বেগ সহ হংকংয়ের দিকে ধেয়ে যাচ্ছে উইফা। এর প্রভাবে হংকং ও এর আশপাশের অঞ্চলে ভারী বৃষ্টি ও ঝড় বয়ে যাচ্ছে, ফলে বাতিল হয়েছে 200টিরও বেশি ফ্লাইট। দক্ষিণ কোরিয়ায় টানা চতুর্থ দিনের মতো ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি বাড়ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছে আরও 2 জন। এছাড়া বৃষ্টির কারণে ঝুঁকির মুখে বাড়ি ছাড়তে বাধ্য হওয়া অন্তত 2800 মানুষ এখনো ফিরতে পারেননি নিজেদের ঘরে। আবহাওয়াবিদরা বলছেন, দেশটির বেশিরভাগ এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি থাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে। পাকিস্তানে 1 সপ্তাহ ধরে চলা বন্যা পরিস্থিতিতে মৃতের সংখ্যা 200 ছাড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে 97 জন শিশু এবং 37 জন নারী। এছাড়া এই দুর্যোগে 550-র বেশি মানুষ আহত হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দেশটির পাঞ্জাব প্রদেশ। সেখানকার 7 শতাধিক বাড়িঘর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। 200-র বেশি গবাদি পশুও প্রাণ হারিয়েছে বন্যায়। তীব্র বৃষ্টিতে সৃষ্ট এই বন্যা পরিস্থিতিতে বহু জায়গায় ভূমিধস হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিচার চেয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তার দাবি, ডোনাল্ড ট্রাম্পকে হেয় করতে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তিনি এ বিষয়ে আইনগত তদন্ত ও বিচার দাবি করেছেন।
গ্যাবার্ড বলেছেন, যেসব নথি প্রকাশ করা হয়েছে তা স্পষ্ট করে যে 2016 সালে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানো এবং জনগণের রায়কে বাতিল করা। ইউক্রেনে শত শত ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতভর চালানো এসব হামলায় একজন নিহত হয়েছেন। ওডেসার মেয়র এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, কৃষ্ণসাগর তীরবর্তী শহরে রাশিয়া 20টিরও বেশি ড্রোন এবং একটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে একজন নিহত হন এবং একটি আবাসিক ভবনে আগুন লাগলে 5 জনকে উদ্ধার করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, রাশিয়া 300রও বেশি ড্রোন এবং 30টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি শহরে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী সপ্তাহে আরেক দফা শান্তি আলোচনার জন্য মস্কোর কাছে প্রস্তাব পাঠিয়েছে ইউক্রেন। শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবিরতির আলোচনাকে দ্রুত এগিয়ে নিতে চান বলেও জানান তিনি। জেলেনস্কি জানান, ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান রুস্তেম উমেরভ রাশিয়ার কাছে পরবর্তী বৈঠকের প্রস্তাব পাঠিয়েছেন। তবে বৈঠকের বিষয়ে তিনি বিস্তারিত কিছুই জানাননি। ইউক্রেনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী উমেরভকে গত সপ্তাহে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাকেই আলোচনার গতি আনার দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা মন্ত্রী উমেরভ জানিয়েছেন, তিনি রাশিয়াকে নতুন করে আলোচনার প্রস্তাব দিয়েছেন। আগামী সপ্তাহেই বৈঠকের কথা বলা হয়েছে। যুদ্ধবিরতির জন্যই সবকিছু করতে হবে। সিদ্ধান্ত এড়িয়ে যাওয়াটা বন্ধ করতে হবে রাশিয়াকে। বন্দি বিনিময়ও জরুরি। দীর্ঘমেয়াদী শান্তির জন্য আলোচনায় প্রস্তুত ইউক্রেন। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।